আচ্ছা, সব মডিউলগুলো অফ করছেন? আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা নিয়ে প্রথমে আলোচনা করবো সেটা হলো ফাইল সিস্টেম। তো অ্যান্ড্রয়েডে যে কোনো একটা ডাটা রাখার ক্ষেত্রে 4 ধরনের ওয়ে আছে। তো এর মধ্যে দুইটা আমরা আগে দেখছি। দুইটা কি কি বলেন কি একদম? শেয়ার প্রেফারেন্স আর এসকিউএলআইট। এসকিউএলআইট বা লোকাল স্টোরেজে যে ডাটাটা রাখা হয় ওয়ারএম বেসড হিসেবে। আচ্ছা, তো আর যে দুইটা বাকি আছে সেটা হলো, একটা হলো ফাইল সিস্টেম, মানে আপনি সরাসরি যে কোনো ফাইল আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে সেভ করতে পারেন প্রোগ্রামিংয়ের মাধ্যমে বা আপনি যে মেকানিজমে রাখেন। আর একটা হলো অনলাইন বেস বা সার্ভারে কোনো ডাটা রাখা। তার মধ্যে আজকে আমরা যেটা দেখবো সেটা হলো ফাইল সিস্টেমের কীভাবে আপনি একটা সিম্পল ফাইল আপনি মেমোরিতে রাইট করে রাখতে পারেন এবং ওই রাইট করা ফাইল থেকে আবার কীভাবে রিড করা যায়। তো ওটার জন্য আমরা সিম্পল একটা কোনো লেআউট ছাড়া বেসিক মেকানিজমের একটা ফাইল, শুধু টেক্সট ফাইলটা কিছু রাইট করবো, পরবর্তীতে ওই রাইট করা ফাইল থেকে আমরা রিড করার ট্রাই করবো আর কি। তারপর যদি আমাদের আজকে লেআউট নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, লেআউটের মধ্যে কিছু রাখতেছি না। প্রথমে আমরা রাইট করার জন্য একটা মেথড তৈরি করি। সবার আগে আমার এক্সটার্নাল স্টোরেজের পাথটা যদি বের করতে হয় বা ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমের কাছে ওটা পাঠাতে হবে, এই জন্য আগে রুটের যে ফাইল পাথটা আছে ওটা সিস্টেম থেকে নিয়ে আমাদের একটা স্ট্রিং ভেরিয়েবলে রাখলাম, যাতে পরবর্তীতে ওটা আমরা পাস করতে পারি। কারণ আপনি যদি নতুন কোনো ফোল্ডার তৈরি করেন, তো ফাইল পাথ আমরা ক্রিয়েট করার সময় রুট ডিরেক্টরি যেটা আছে ওটার মধ্যে আমরা নতুন ফোল্ডার তৈরি করি। তো রুট ডিরেক্টরি তো প্রথমে আমরা এক্সটার্নাল স্টোরেজ ডিরেক্টরি নিয়ে আসছি সিস্টেম থেকে, তার মধ্যে আমরা যে ফোল্ডার তৈরি করবো ওই ফোল্ডারের নামটা বলে দিলে সিস্টেম ওই ফোল্ডারটা ক্রিয়েট করে নেয়। মানে এই লাইনটা এক্সিকিউট করার পরে আপনি যে প্রথমে যে লোকেশনটা দিয়েছেন ওটার সাথে এই ফোল্ডার ক্রিয়েট করে সেই ডিরেক্টরিটা ক্রিয়েট করে। এর আগ পর্যন্ত কিন্তু কোনো ডিরেক্টরি নাই এই পর্যন্ত। আর ডিরেক্টরি ক্রিয়েট করার আগে যদি আপনি ফাইলটা রাইট করার চেষ্টা করেন তাহলে তার ফাইল রাইট হবে না, কারণ ফাইল রাইট করার জন্য এখন কোনো লোকেশন নাই তার কাছে। এটার ক্ষেত্রে আপনার ওই ফাইলের নাম দিতে হয়, আপনি যে কোনো ধরনের ফাইল যেটা তৈরি করতে চান ওটা এক্সটেনশন দিয়ে দিতে পারেন, অথবা যদি কোনো এক্সটেনশনটা না দেন সে নর্মাল একটা ফাইল তৈরি করবে আর কি। পরবর্তীতে আপনার ওটা অন্য যে কোনো এডিটর দিয়ে আপনি ওপেন করতে পারবেন। কিন্তু আপনি যদি বিল্ট ইন কোনো এক্সটেনশন দিয়ে দেন তাহলে কাজটা করতে আরও সুবিধা হয় আর কি। তাহলে যদি আপনি ওপেনটা থাকে সহজে আপনি রিড করতে পারবেন যে কোনো সময়, কারণ অনেক সময় ফাইল এক্সটেনশন না পারলে ওটা সে রিড করতে পারে না। প্রোগ্রামিংভাবে সে রিড করতেছে কিন্তু আপনি বাইরে সরাসরি ওই ফোল্ডারে গিয়ে ওই ফাইলটা ওপেন করতে গেলে তখন ঝামেলা হবে।
আচ্ছা, যেখানে প্রথমটার ক্ষেত্রে আমরা যে ফাইলটা দিছি ওটার মধ্যে যে স্ট্রিংটা ছিল ওটা হলো ফাইলের পাথ নেম, আর পরে যেটা দিছি এটা হলো প্রথমটা প্যারেন্ট, তারপরটা হলো চাইল্ড। প্যারেন্ট মানে হলো আমার ডিরেক্টরিটা, চাইল্ড হলো যে ফাইলটা আমি রাখবো, এখানে ফাইলের নামটা আমরা এখানে পাস করে দিচ্ছি, ওই নামে একটা ফাইল তৈরি হবে। তো ফাইল যেগুলো একটা ক্রিয়েট করতে হলে এটা আউটপুট স্ট্রিম দিয়ে ক্রিয়েট করতে হয়। তখন দেখবেন এখানে নিউ ফাইল আউটপুট স্ট্রিম দেওয়ার পর এখানে একটা এরর দেখা যাচ্ছে। এররটা কি কেউ গেস করতে পারবেন যে কি কারণে এররটা দিছে? মানে ফাইল ক্রিয়েট করার সময় কি কি কেস হতে পারে যে কারণে আমাকে এখানে বললো ওয়ার্নিং হিসেবে, বা এটা কোডের কোনো এরর না, আমার প্রিকশন হিসেবে এটা দেখাচ্ছে যা এটা হ্যান্ডেল করার জন্য কোনো একটা মেকানিজম আলাদা লিখতে হবে আর কি। কারণ কি ট্রাইকেস কেন আমাদের লাগে? ফাইল এখানে নাও পেতে পারে, এটা বিভিন্ন ধরনের সিচুয়েশন তৈরি হয়, যেমন আপনি যে ফাইলে রাইট করতে চাইছেন ফাইলটা নাই, অথবা যে ফোল্ডার আপনি রাইট করতে চাইছেন ওই ফোল্ডার আপনার অ্যাক্সেস নাই, বা ফাইলে আপনার রিড রাইট করতে যে কোনো কারণে ঝামেলা হতে চায়। বিভিন্ন ধরনের ফাইলের সিচুয়েশন হলে তো একটা অ্যাক্সেশন থ্রো করবে, তখন তো অ্যাপ্লিকেশন ক্র্যাশ করার সম্ভাবনা আছে। ফাইল কোনোভাবে যদি না পায় বা ফাইলে যদি অ্যাক্সেস না থাকে, তখন ইউজার সাইড থেকে ইউজারকে কিছু একটা মেসেজ দিতে হয়। তো যখন ওই সেশনটা থ্রো করবে আপনি আপনার যেই ধরনের ইউজারকে মেসেজ দিতে চান আপনি ওই স্টেটমেন্টটা ক্যাচ ক্লজের মধ্যে দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমরা এখানে কি বললাম একটা লগে প্রিন্ট মেসেজ পাঠাচ্ছি যদি কোনো কারণে রাইট আমার ফেল হয় আর কি। ফাইল আউটপুট স্ট্রিম দিয়ে তো আমরা ফাইলটাকে আউট করতেছি, তার কারণে যদি আমার কিছু একটা লিখতে হয় তো আউটপুট স্ট্রিম রাইটার দিয়ে জিনিসটা করতে হবে। নর্মাল জাভার যে রিড রাইটার মেকানিজম এখানে সেম জিনিস, অ্যান্ড্রয়েডের কোনো ফিচার কিন্তু আমরা এখানে ইউজ করতেছি না, সব কিছুই জাভার ডিফল্ট। আপনি এই কোডগুলা যে কোনো জাভার অ্যাপ্লিকেশনে সব জায়গায় আপনি চালাতে পারবেন। এটা অ্যান্ড্রয়েডের জন্য আলাদা করে কাস্টম কোনো তৈরি করে না, কারণ পিসিতেও যদি আপনি কোনো ডিরেক্টরি তৈরি করেন ফাইল পাথ দরকার হয়, বা আপনার বলে দিতে হয় যে আমার এই ফোল্ডারটা কোথায় তৈরি হবে, আর লোকেশন ছাড়া তো কোনো ফাইল কোথাও তৈরি হতে পারে না। তো মোবাইলের ক্ষেত্রে আপনার এই জায়গাটা শুধু লাগবে আর কি, এটা মোবাইলের ক্ষেত্রে আলাদা, কারণ এক্সটার্নাল স্টোরেজ ডিরেক্টরি আছে। পিসির ক্ষেত্রে কনসেপ্টটা তো অন্যরকম, পিসিতে তো এক্সটার্নাল স্টোরেজ বলে তেমন কোনো কিছু নাই। তো এখানে আমরা আউটপুট স্ট্রিম রাইটারে ফাইল আউটপুট স্ট্রিম যেটা পাঠাইছে, যেটা ফাইল আউটপুট করলো ওই ফাইলেই তো আমরা রাইট করবো। এই জন্য ওই আউটপুট স্ট্রিমটা এখানে আউটপুট স্ট্রিম রাইটারের মধ্যে প্যারামিটার আকারে পাঠিয়ে দিতেছে। আচ্ছা, এখন দেখবেন এই আউটপুট স্ট্রিম রাইটারের কাছে রাইট করা যত ধরনের মেথড আছে সবগুলো এখানে আছে। এখন শুধু আপনি এখানে যে প্যারামিটার পাস করবেন ওই প্যারামিটারটাই আপনার ফাইল যেটা আছে ওটার মধ্যে রাইট হয়ে যাবে। যেমন এখানে ক্লোজ, ফ্লাশ, তারপর রাইট, অ্যাপেন্ড, আরও বিভিন্ন ধরনের মেথড এখানে দেওয়া, এগুলো ফাইল রাইট করার জন্য।
এখানে বলছে আমার আরো একটা এক্সেপশন আসতে পারে। প্রথমটা ছিল কি ফাইল নট ফাউন্ড এক্সেপশন। তো এই এক্সেপশনটা আপনি যদি আবার শুধু নর্মালি এক্সেপশন দিয়ে এই ক্যাচটা ক্যাচ করে ফেলেন, তাহলে আউটপুট এক্সেপশন, ইনপুট আউটপুট এক্সেপশন সবগুলা যত প্রকার এক্সেপশন আছে সব হ্যান্ডেল করে ফেলে। কিন্তু আলাদা আলাদা এক্সেপশনের জন্য আমি ইউজারকে আলাদা আলাদা মেসেজ দেওয়ার সুযোগটা কিন্তু আমার কাছে থাকে না। কারণ যখন ফাইল পাবে না তখন আমি ইউজারকে এক ধরনের মেসেজ দিব, আর যখন সে রিড বা রাইট কোনোটাই করতে পারতেছে না বা অ্যাক্সেস নাই, তখন কিন্তু মেসেজ অন্যরকম হওয়ার কথা। তো এই জন্য ক্যাচ ক্লজ দুইটা আলাদা আলাদা হইতে হবে। ফাইল না পাইলে এক ধরনের মেসেজ, আর রিড রাইট করতে না পারলে এক ধরনের। নর্মালি ডাটাবেস বা শেয়ার টেবিলস আমরা যেটা নিয়ে কাজ করছি, কাজটা শেষ হয়ে গেলে কি করতে হয়? এখানেও সেম জিনিস, আর কিছু করতে হবে না। আরেকটা যেটা আছে ওটা আমরা ক্লোজ করে দেবো, আউটপুট স্ট্রিম। যত প্রকার স্ট্রিম ওপেন করছি এই পর্যন্ত সবগুলো ক্লোজ। না করলে আপনার ফাইল লিকের অপশন থাকে আর কি। অনেক সময় সিস্টেমের গার্বেজ হলো বা আপনার কোনো কিছু এখানে ফাইলের মধ্যে ঢুকে যেতে পারে, আনএক্সপেক্টেড এরর তৈরি হয় আর কি। তো ওই ধরনের কোনো সিচুয়েশন যদি না তৈরি হয়, সেজন্য আমার মেকানিজমে যতটুকু পর্যন্ত কাজ দরকার এরপরে আমরা সিস্টেমটা ওপেন ছিল এতক্ষণ আমরা ক্লোজ করে দিছি। একটু রান করে দেখি যে ফাইলটা রাইট নাকি। এবার আমি পারমিশন না নিলে ফাইল ইউজ করা যাবে না। বুঝিনি। পারমিশন না নিলে ফাইল ইউজ করা না, ফাইল কথা হলো সিস্টেমের যেটা আছে, মানে যে ফাইলটা আপনি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারেন না, ওই ফাইলটা যদি ক্রিয়েট করেন তাহলে পারমিশন লাগে না, কারণ ওটা আপনি আপনার দরকারের জন্য রাখতেছেন। কিন্তু ইউজার যখন আপনার ফাইলটা কখনো ইউজ করার জন্য সুবিধা দিতে চান, তাহলে আলাদা একটা ডিরেক্টরি ক্রিয়েট করতেছেন ইউজারের মেমোরিতে, তো ওখানে আপনি আপনার ফাইলটা রাখতেছেন। তো এই জন্য ইউজার থেকে পারমিশন নিতে হয় আর কি, যে আমি আপনার এক্সটার্নাল স্টোরেজে রাইটের কাজ করতেছি। ইনপুট নেওয়ার কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, বারবার কেন রাইট ফাইল নট ফাউন্ড ইউজারের দেখাইলো তুমি পারমিশন দিতে চাও? এটা থেকে ইনস্টল করার সময় দেখা যাবে। নেক্সট কি আছে এটা সময় নেই। ইনস্টল করার সময় সব নেক্সট নেক্সট। Oh, shit. ফাইনাল ফাউন্ড আসছে, ফাইল ক্রিয়েট দিচ্ছে না, মেমোরি টেনশন করে দিচ্ছে না আপাতত। এখন মেমোরি যত দিন যা দিচ্ছে তত সস্তা হয়ে যাচ্ছে, সামনের দিনে আরো সস্তা হয়ে যাবে। আচ্ছা, এখন
রাইটটা তো মোটামুটি হচ্ছে, আর আমরা রিড করে ট্রাই করি যে ফাইলটা রাইট করছি। তো ওই ক্ষেত্রে আমাদের মেকানিজম কিন্তু আবার চেঞ্জ করতে হবে। রিড হলো স্ট্রিং নিয়ে নিয়েছি যাতে যে কোনো কিছু আসলে ওটার মধ্যে আমরা মার্জ করতে পারি। পাকিস্তানি রাখা আর শুধু ভেরিয়েবল ডিক্লেয়ার করে একই কথা, তেমন কোনো সমস্যা নেই। নেই আগেরটার মতোই, শুধু এখানে আউটপুট স্ট্রিম আগেরটা লিখছিলাম না, এটা ফাইল আউট ইয়ে হবে না, এটা হবে ইনপুট স্ট্রিম রিডার। না, প্রথমে ইনপুট স্ট্রিম রিডার না, সরি। ফাইলের নামটা কি ছিল? এখানে সরাসরি আমরা ফাইলের লোকেশন যেহেতু এখন ডিটারমাইন না কোন জায়গায় আছে, এই জন্য ফাইলের নামটা শুধু পাস করে দেবো। ওই নাম দিয়ে সে খুঁজে বের করে নিয়ে আসবে যে আমার ফাইলটা এখানে আছে নাকি না। পুরো ফাইল সিস্টেমের মধ্যে খুঁজবে। হ্যাঁ, ফাইল সার্চ যেভাবে করি আমরা ওইরকম আর কি। ফাইল সার্চের মধ্যে আপনি শুধু ফাইলের নামটা লেখেন না, ওই নাম দিয়ে যা ম্যাচ করে ওটা নিয়ে আসে। এখন ওই নামের সাথে আমার এক্সটেনশনটাও তো আমরা দিয়ে দিচ্ছি যে এটা কোন টাইপের ফাইল, তো ওটা ম্যাচ করে সে ইনপুট স্ট্রিম রিডার থেকে যেখানে ফাইলটা পাবে ওটা নিয়ে আমাদের রিড করে ওখান থেকে দেখাবে আর কি। ফোল্ডার বলে দিতে হবে না? ফোল্ডার বলে দিতে পারেন আপনি কোন চাইলে। ডিরেক্টরিতে আছে? হ্যাঁ, আমার কাছে যদি ডিরেক্টরি ইনফরমেশন থাকে আমি তো পাস করতে পারবো। এখন তো আমার এক্সটার্নাল স্টোরেজে ডিরেক্টরি তো তৈরি হয় নাই, সিস্টেমের মধ্যে তৈরি হয়েছে। মাল্টিপল ফাইল যদি থাকে সেই একই নামে থাকে না, ডুপ্লিকেট ফাইল কি সাব করে? ডুপ্লিকেট ফাইল তো কখনো সাব করে না, আমরা রিনেম তো করতেই বলে সবসময়। একটার নামে যদি একটা থাকে, এক ডিরেক্টরিতে না থাকলে অন্য কোনো ডিরেক্টরিতে তো থাকতে পারে। আচ্ছা, ওই ক্ষেত্রে তো একটা কিছু করতেই হবে। অবশ্যই এখানে যেহেতু অন্য জায়গায় আছে একদম ফাইলের নাম এক্সটেনশন সব কিছু খুব কম কেসেই মিলে আর কি। কারণ যেহেতু এটা আপনি যেহেতু অ্যাপ্লিকেশন করতেছেন, এটা পুরো মোবাইলের সব ফাইলে তো নাই। আপনার অ্যাপটা যেখানে ইনস্টল হয়েছে আপনার অ্যাপের মধ্যে আছে, তা আপনার অ্যাপের মধ্যে যে ফাইলগুলো তৈরি হবে কোনটার নাম কি এটা তো মোটামুটি জানাই থাকে সবার। কারণ ইউজারকে তার ইচ্ছা মতো ফাইলের নাম ক্রিয়েট করতে দেওয়া হচ্ছে না, কারণ আপনি তো ফাইলের নামটা ফিক্স করে দিয়েছেন, এখানে মিস হওয়ার চান্স খুবই কম। তাও অ্যাক্সিডেন্ট হইতেই পারে। তো ইনপুট স্ট্রিম করে কি, ওর এই যে ফাইল যেটা আমরা এখানে ফাইলের নামটা দিয়ে দিছি, তো এটা সে লোড করে আনার চেষ্টা করে। এখানে ওর কাছে কি থাকে, কি রিটার্ন করবে এটা, রিড, শুধু রিড করার কাজে ক্লিক করে। ওপেন ফাইল আউটপুট এখানে নাই, এটা কেন? ফাইলটা পাইলে ফাইলের এখানে লোকেশনটা নিয়ে আসবে আর কি, যে লোকেশনটা পাবে। আর যদি যেটা আসতেছে ওর যদি নাল না থাকে তাহলেই আপনি ফাইলটা রিড করার চেষ্টা করবেন আর কি, তখন আপনার ইনপুট স্ট্রিম রিডার থাকা লাগবে।
যেটা নিয়ে আসে ওটা আপনি রিডারের কাছে পাস করে দেবেন আর কি, ফাইল আউটপুটের মতো প্রথমে আমরা যেটা করছিলাম ওখানে। তো ওই জিনিসটা তো এক্সটার্নাল স্টোরেজ কাজ করে না, এই জন্য এটা বাদ দেওয়া হয়েছে। বাফার রিডার কেউ ইউজ করছেন না আগে? বাফার রিডার কাজটা কি করে? রিড করে জাস্ট ফাইল। তো রিড করার ক্ষেত্রে কিভাবে করে? দেখেন, প্রত্যেকটা লাইন যা আছে প্রত্যেকটা অক্ষরকে সে একটা একটা করে ভাগ করে রিড করে ওয়ান বাই ওয়ান। মানে আপনার যদি অনেকগুলা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স থাকে, প্রত্যেকটা ওয়ার্ডে সে আলাদা আলাদা অক্ষরকে একটা একটা করে রিড করে নিয়ে আসবে। মানে এখানে স্পেসকেও সে একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট করে, যেভাবে রিড করছে আনার পর সবগুলো মার্চ করে আপনি আপনার একটা যেখানে রাখার ওখানে যদি রাখেন তাহলে সে কম্বাইন্ড ফরম্যাটে তারপরে জিনিসটা থাকে। রিড করার সময় টোটাল প্যাকেজটা সে রিড করতে পারে না। আপনার বাফার রিডার দিয়েই ফাইলগুলো রিড করা ইজিলি এবং ভুল ছাড়া করা যায়, তো কোনো কিছু বাদ থাকে না। স্পেসও তো আপনার দরকার, কারণ স্পেস ছাড়া যদি সবগুলো ওয়ার্ড একসাথে চলে আসে তাহলে তো রিডেবল ফরম্যাটের জিনিসটা আসবে না। বাফার রিডার ছাড়া কোনো রিডার নেই। হ্যাঁ, বাফার রিডার ছাড়া বুঝে নেই? বাফার রিডার ছাড়া অন্য কোনো রিডার নেই রিড করে। থাকতে পারে, আমার জানা নেই তো। আচ্ছা। এখানে প্রত্যেকটা অক্ষর যে সে নিয়ে আসবে একটা একটা করে আমরা এখানে মার্ক করতে থাকবো, মার্ক করে ফাইনালটা সে ওখানে যাবে। এখানে বাফার রিডার তো সে রিড করতে থাকে একটা একটা করে যতক্ষণ না সে ফাইলের এন্ড পয়েন্টে যাবে। তো আমার এখানে এখন একটা লুপ চালাতে হবে, লুপ চালিয়ে পুরো ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ফাইলগুলো রিড করতে হবে আর কি। তো এখানে আমরা ওয়াইল কজ দিয়ে যেটা চেক করছি সেটা হলো যে লাইনগুলো সে রিড করতেছে, রিড করার পর যদি পরে কোনো অক্ষরগুলো থাকে তাহলেই সে রিড করবে। আমার রিড করা যদি শেষ হয়ে যায় তাহলে আর লুপটা তো চালানো দরকার নেই। যতক্ষণ পর্যন্ত রিড লাইন করতে পারতেছে ততক্ষণ সে রিড করে একটা পর একটা স্ট্রিং মার্জ করতে থাকবে যাই পায়। তো স্ট্রিং এই যে মার্জ করাটা এই মেকানিজম যার কাছে আছে তার নাম হলো স্ট্রিং বিল্ডার আর কি, ফাইলগুলো রিড করে করে একটা একটা জোর লাগানোর জন্য। তো এই বিল্ডারের মেথড ইউজ করে আমরা করবো আর কি। যে মেথড ইউজ করবো নাম হলো অ্যাপেন্ড, প্রত্যেকটা একটা একটা করে নিয়ে আসবে এবং একটার সাথে একটা জোড়া লাগাতে থাকবে। তো স্ট্রিং বিল্ডার অ্যাপেন্ড করার পর যে ফর্মেট তৈরি হলো সেটা স্ট্রিং ফর্মেটে থাকে না আর কি, ক্যারেক্টার সিকুয়েন্সে থাকে, এই জন্য ওটা টু স্ট্রিং করে ফাইনালি আমার রিটার্ন করতে দিচ্ছে। তো এখন আমরা
ফাইল রিড করার পর যে ফাইলটা আমার দরকার লাইনটা কিন্তু চলে আসছে। তা আপনারা অনেক সময় বিভিন্ন মেসেজ টেস্ট করার জন্য বা অ্যাপের বিভিন্ন স্টেজে কোন ভ্যালু থাকে ওই টেস্ট করার জন্য টোস্ট মেসেজ ইউজ করেন না। তো টোস্ট মেসেজ ইউজ করার থেকে আপনার লগের মেসেজ ইউজ করাটা কিন্তু বেটার। আর টোস্ট মেসেজ কিছুক্ষণ পর তো চলে যায়, তো ইউজারকে যদি ফিডব্যাক দিতে হয় তখন টোস্ট ইউজ করেন, কারণ ওটা তো ইউজার সাইডের জন্য দরকার। কিন্তু ডিবাগ পারপাসে টোস্ট না দিয়ে লগ মেসেজ প্রিন্ট করলে আপনার এই জিনিসটা তো পার্মানেন্টলি থাকতেছে। আর লগ মেসেজ আবার দুই রকম আছে, একটা লগ ডি আর একটা হলো লগ ই। লগ ডি যদি দেন তাহলে এখানে ওই ভার্বস যেটা আছে এখানে আপনার ওই স্টেটমেন্টটা প্রিন্ট হবে আর কি। তো এখানে তো এমনি নর্মালি অনেক স্টেটমেন্টে ভর্তি থাকে, তো ওই সময় আপনার ট্র্যাক করে বের করতে অনেক সময় কষ্ট হয়ে যায়। তো এখানে আপনি সার্চ দিয়ে জিনিসটা বের করতে পারেন, এই যে ট্যাগ যেটা রাখেন ট্যাগের নামটা যদি এখানে লেখেন তাহলে চলে আসবে। তো সবচেয়ে ইজি হলো আপনার লগ ডি না দিয়ে লগ ই দিলে এরর যে অপশনটা আছে এখানে সে প্রিন্ট করে। নর্মাল এখানে এমনিও মেসেজ কম থাকে, তো ওখান থেকে খুঁজে পাইতে তেমন একটা কষ্ট হয় না। তো এখন পর্যন্ত যে জিনিসটা দেখলাম, একটা ফাইল কীভাবে আমরা বেসিক সিম্পল ইন্টারনাল মেমোরির মধ্যে, যদি এক্সটার্নাল মেমোরি না থাকে এক্সটার্নাল মেমোরি কিন্তু আমরা রাইট করতে পারবো না। যেমন আমরা প্রথমবার ট্রাই করছি যেটা ওটাতে করা যায় নাই, ফাইল পাইতেছে না বারবার, কারণ ও তো রিপোজিটরি ক্রিয়েট করতে পারে না। তো ইন্টারনাল মেমোরির ক্ষেত্রে আপনি এটা ইজিলি করতে পারেন, কিন্তু সরাসরি নর্মাল এক্সটার্নাল মেমোরি ইউজ করলে আপনাদের সুবিধা হবে কি, মোবাইলে যখন করবেন মোবাইলে তো এক্সটার্নাল মেমোরি সব জায়গায় থাকেই, তখন ইউজার চাইলে যে কোনো সময় ওই ফাইলটা সে ওপেন করতে পারবে, অথবা ওই ফাইল যদি কাউকে মেইল করতে হয় বা কোনো কিছু করতে হয় সে করতে পারবে ওই জিনিসটা নিয়ে। কিন্তু এই মেকানিজমের মাধ্যমে যে ফাইলটা তৈরি হতেছে, আপনার মোবাইল রুট করা না থাকলে এই ফাইল আপনি কখনো দেখতে পারবেন না, ওই এসকিউএল ফাইলের মতো সিস্টেমের ভিতরে থাকে। এখন বেসিক ফাইল রিড অ্যান্ড রাইট নিয়ে কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর ফাইল রিড রাইট আপনি কখন করবেন এটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। সবসময় কিন্তু চাইলে ফাইল মেকানিজম অ্যাপ্লিকেশনের মধ্যে দেওয়া ঠিক না। অ্যাপ্লিকেশনটা ওটা দরকার নাকি আগে ওইটা ডিটারমাইন করতে হবে আপনার। আর একটা ফাইল রাইট করতেছেন মানে কি এখানে কিন্তু অনেক মেমোরি ইউজ হইতেছে, আপনার অ্যাপটাও ভারী হইতেছে, কারণ ফাইলটা তো অ্যাপের মধ্যেই থাকে। তো অ্যাপ বেশি ভারী হয়ে গেলে তো আবার পারফরমেন্সের একটা ইস্যু চলে আসে। যেমন এখানে তো আমরা শুধু টেক্সট ফাইল রিড করছি রাইট করছি, তো আপনারা যখন রাইটের মেকানিজম দিবেন যদি টেক্সটই ইউজ করি, তো ওইখানে তো টেক্সট ফাইল রাইট করা তো তেমন কাজ খুব কম করা হয়। বড়সড় রিপোর্ট জেনারেট বা পিডিএফ ফাইল তৈরি করার মেকানিজম থাকে, অথবা আপনি ইমেজ জেনারেট করে ইমেজটা সেভ করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু মেমোরি অনেক বেশি ইউজ হয়। তো আপনার যদি ওই ধরনের সিচুয়েশন না আসে যে আমার ওটা লাগতেছেই, তাহলে ওটা ইউজ করার দরকার নেই আর কি। ফাইল ইউজ করলে আপনার জিনিসটা ইউজার সাইডে যে জায়গায় থাকার দরকার আপনি নির্দিষ্ট লোকেশন কিন্তু ইউজার সুন্দর মতো রাখতে পারে। আর আপনার অ্যাপ কতটুকু ডিপেন্ড করতেছে এটার উপরে আপনি স্টোরেজ মেকানিজমের যেই টেকনোলজিগুলো আছে কখন কোনটা ইউজ করবেন ওটা আপনার ডিটারমাইন করতে হবে। যেমন শেয়ার প্রেফারেন্স দিয়ে কিন্তু আমি চাইলে অনেক কিছু সেভ করতে পারি, যে স্কুলেটে যেভাবে সেভ করছি ওটাও কিন্তু শেয়ার প্রেফারেন্সে পসিবল, কিন্তু নর্মাল ওয়েতে পসিবল না। ওটা কমপ্লেক্স মেকানিজম একটা ইউজ করে জেসন দিয়ে ওটা কনভার্ট করে কাজ করতে হয়। জেসন দিয়ে করা যায়, আপনি একটা কি এর এগেনস্টে মাল্টিপল ভ্যালু রাখতে পারবেন, ওখানে এটা পসিবল, কিন্তু জিনিসটা অনেক কমপ্লেক্স, তো ঝামেলা, তো মেনটেন করতে কষ্ট হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে আমার সুবিধা কে দিয়ে দিচ্ছে এসকিউএল। এসকিউএলটা আমরা কোয়েরি দিয়ে ইচ্ছা মতো যে ধরনের ডাটা আনার দরকার বা যেভাবে রেস্ট্রিকশন দেওয়ার দরকার আমরা কিন্তু চাইলে সব কিছু করতে পারি। তো আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের ডিমান্ড কতটুকু, যে স্টোরেজ মেকানিজমের মধ্যে কোন জিনিসটা ইউজ করলে আপনার সবচেয়ে এফেক্টিভ আপনি সাপোর্ট দিতে পারবেন ইউজারকে, ওটার উপরে নির্ভর করে আপনি কোনটা চয়েস করবেন এটা ঠিক করতে হবে। এসকিউএল চয়েস করবেন নাকি শেয়ার প্রেফারেন্স অথবা ফাইল নাকি সার্ভারের কাছে যাবেন, আপনি সব কিছু আপনার রিকোয়ারমেন্টের উপরে নির্ভর। যেমন আপনি যদি গ্যালারি বেস বা ক্যামেরা বেস কিছু অ্যাপ্লিকেশন তৈরি করেন, আপনি যেমন ইমেজ নিয়ে যারা কাজ করছেন এসকিউএলটা অনেক ইমেজ রাখছেন না, আপনাদের মধ্যে কেউ করছিলেন গ্যালারি নিয়ে, মানে এসকিউএলটা ইমেজ সেভ করেন না কেউ? তো ইমেজ সেভ করার ক্ষেত্রে আপনার এসকিউএলটা তো আপনি ইমেজের ফাইল পাথটা রাখতেছেন, কিন্তু ইমেজটা যে আপনার ফোল্ডার একটাতে রাখতে হয় ওটার জন্য ফাইল সিস্টেম কিন্তু আপনার ইউজ করতেই হতেছে। কারণ একটা ডিরেক্টরি ক্রিয়েট করে ওই ডিরেক্টরির মধ্যে আপনার এই অ্যাপে যতগুলো ইমেজ এই পর্যন্ত তুলছেন সবগুলো ওখানে সেভ করা হয়। যদি না আমি গ্যালারি থেকে ইম্পোর্ট করি ওটা আলাদা জিনিস। আমি এই মোবাইল থেকে যদি অ্যাপের মাধ্যমে ছবি তুলি
তাহলে আমি একটা নির্দিষ্ট ফোল্ডারে ওই জিনিসগুলো সাজা রাখলে পরবর্তী অর্গানাইজ ওয়েতে ওখান থেকে যে কোনো সময় ইউজার এটা কালেক্ট করতে পারে। আচ্ছা, কে করেন না এটা? ফাইনাল প্রজেক্টে কিন্তু আপনাদের এই জিনিসটা লাগবে, কারণ ইমেজ নিয়ে কাজ করতেই হবে আলটিমেটলি। তো ইমেজ নিয়ে কাজ করার সময় ইমেজ নিয়ে অনেক ধরনের লাইব্রেরি আছে যে ইমেজ প্রসেসিংয়ের জন্য, বা ইমেজ কতটা লোড করলে তাড়াতাড়ি কাজ করা যায়। এর মধ্যে ফেসবুকের একটা লাইব্রেরি আছে, ফেসবুকেরটা হলো যে আপনার ফ্রেস্কো, ফেসবুক যেটা ইউজ করে। আর গুগল সবচেয়ে বেশি ইউজ করে আপনার ইয়াটা পিকাসো। পিকাসোটা হলো স্কোয়ারের বানানো, স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার। স্কোয়ার কি? ওটা আরেকটা ডেভেলপমেন্ট কোম্পানি আর কি, না বাংলাদেশে স্কোয়ার না। ফ্র্যাগমেন্টের যে ব্লকটা বললাম, শুধু ওষুধ কোপার। হ্যাঁ, বুঝলি। এই যে ফ্র্যাগমেন্টের যে আপনি একটা কথা বলছিলেন, আচ্ছা, তাহলে আমি ওটা আপনার তো স্কোয়ারের ছিল। পিকাসো তো এই যে স্কোয়ার, মানে গুগল এটা বেশি রিকমেন্ড করে আর কি, এই ইমেজ ডাউনলোডিং ক্যাশিং লাইব্রেরি। আপনি অনলাইন সিস্টেমে যদি ইউজ করেন, এই লাইব্রেরিতে ইমেজটা লোড করলে, তো প্রথমবার যদি একবার সে লোড করে রাখে, পরের বার সে আর ইন্টারনেট থেকে ইমেজটা নামায় না আর কি। বা আপনার যদি নেট কানেকশন নাও থাকে, তাও আপনার ইমেজটা ওখানে দেখাবে, ক্যাশ মেমোরিতে ফাইল এটা সেভ করে রাখে। কারণ এক ডাটা যেহেতু সেম ডাটা, আমি একবার যেহেতু আনছি বারবার টানা দরকার নাই। তো এখানে ক্যাশিং মেকানিজমটা অনেক সিম্পলভাবে করা, আপনার এটার জন্য এক্সট্রা কোনো কোড লিখতে হয় না। তা আপনি যদি নিজে করতেন, আপনার অনেক কিছু কোড লিখে তারপর কাজটা করতে হতো। একবার ফাইলটা ডাউনলোড করতেন, তারপরে ক্যাশে সেভ করতেন, আবার পরবর্তীতে ক্যাশটাকে রিড করতে হতো। তো পিকাসোর জিনিসটা দেখা যায় ও নিজেই সব কিছু হ্যান্ডেল করে নেয়। আপনি শুধু দেখা দিবেন যে আপনার ইমেজ যেটা ওটা কোথেকে লোড হবে। যেখানে ডকুমেন্টেশনগুলো যদি করেন খুব সিম্পলি দেওয়া আছে, যেমন এখানে ওয়েবসাইটের নামটা, মানে যে লোকেশনে ইমেজ আছে ওটা দিয়ে দিলে সে সুন্দর মতো ইমেজ ভিউতে ইমেজটা লোড করে নিয়ে নেবে। আপনার ডাউনলোড করার জন্য কোনো কোড লিখতে দিচ্ছে না, বা ইমেজটা পরবর্তীতে নেট যদি না থাকে কোথা থেকে ইমেজটা দেখাবে ওটার জন্য কোনো কোড লিখতে দিচ্ছে না। পিকাসো সব কিছু নিজে হ্যান্ডেল করে। ইন্টারনাল মেমোরি থেকেও আপনি যে কোনো ইমেজ লোড করতে পারবেন পিকাসো ইউজ করে। আচ্ছা, তার ফাইল রাইট করার ক্ষেত্রে যে লাইব্রেরিটার কথা বলছিলাম ওটা হলো আরেকটা, আইটেক্সট। তো এটা দিয়ে আপনি যে কোনো ফাইল আপনি পিডিএফ ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। তো মোবাইলের ক্ষেত্রে অনেক সময় লাগে, বিভিন্ন সময় ধরেন আপনার অ্যাপ্লিকেশনের সুবিধাতে আপনার যদি রিপোর্ট জেনারেশনের কোনো অপশন আপনি ইউজ করেন, যে আমার এখানে যে ডাটাগুলো আছে, তো এসকিউএলের ডাটা আমি সব ফ্লাশ করে দিলাম, এসকিউএলের কোনো ডাটা রাখবো না, যতগুলো ডাটা আছে আমি একটা পিডিএফ ফরম্যাট জেনারেট করে দিই, যাতে ইউজার কাউকে মেইল করতে পারে অথবা পরবর্তীতে যাতে রেকর্ড হিসেবে জিনিসটা থাকে। ডাটাবেসকে ডিলিট করে দিতে নাই, কিন্তু ডিলিট করার আগে আমি ফাইলটা জেনারেট করে রেখে দিলাম আর কি, ব্যাকআপ হিসেবে। তো এই লাইব্রেরিটা ডকুমেন্টেশনগুলো অনেক সিম্পলভাবে এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে, তা আপনাদের কাজ লাগতে পারে আর কি সামনে প্র্যাকটিস করার সময়। আর বড় প্রজেক্ট যখন করবেন বিভিন্ন ধরনের টেকনোলজিতে ইউজ করতে হবে, আর ওইটার সময় তো আপনাদের বলে দেওয়া হবে না যে আপনি ধরেন এর আগে প্রজেক্ট যেটা করছেন আপনাদের বলে দেওয়া হচ্ছে এসকিউএল দিয়ে করতে হবে, এসকিউএল দিয়ে করেন। তো ওটার ক্ষেত্রে ওটা ওপেন চয়েস আর কি, অ্যান্ড্রয়েডের যত কনসেপ্ট আছে আপনি যেভাবে যেটা ভালো মনে করেন আপনি ওটা ইউজ করবেন। আপনি চাইলে অনলাইনে যেতে পারেন, লোকাল স্টোরেজ ইউজ করতে পারেন, বা আপনার যেটা ভালো লাগে। ওখানে শুধু আপনার বলা হবে যে আমার ইউজার হিসেবে আমি আপনার অ্যাপের মধ্যে এই স্টোরিটা চাই আর কি। তো ওই স্টোরিটা কমপ্লিট করার জন্য আপনার যা মেকানিজম, যা হেল্প নেওয়া দরকার আপনি ওটা ইউজ করবেন। আচ্ছা, এখানে কার কোন প্রশ্ন আছে? আর এটা হলো একদম বেসিক, একদম সবচেয়ে মিনিমাম লেভেলের কোড আর কি, ফাইল সিস্টেম নিয়ে কাজ করার জন্য। কারণ ফাইল সিস্টেম নিয়ে তো অনেক ধরনের কাজ করা যায়, যেমন এক্সটার্নাল স্টোরেজ ক্রিয়েট, যেটা আপনার যখন মোবাইলে জিনিসটা রান করবেন ওখানে জিনিসটা আর ভালো মতো আপনি দেখতে পারবেন, কারণ মোবাইলে তো ডিরেক্টরিটা ক্রিয়েট হবে। এই ইমুলেটরে করার সময় ইমুলেটরের জিনিসটা হবে না আর কি, কারণ ইমুলেটরে এক্সটার্নাল স্টোরেজ ডিরেক্টরি নাই, ওখানে ক্রিয়েট হবে না। এই যে এক্সটার্নাল স্টোরেজ ডিরেক্টরি ক্রিয়েট হলে তখন একদম ফাইল পাথ সহ আপনি ইউজার থেকে যদি ফাইলটা দিয়ে দেন, এই ফাইলটা কোন পাথে আছে ফাইল পাথও ইউজার সিস্টেম থেকে নিয়ে আসা যায়, মানে যাতে আপনি শিওর হন যে আমি যে ফাইলটা চাইতেছি এটা ওই ফাইলটাই নাকি। এখানে যে আমি টেক্সট ফাইলটা রাখলাম, এনক্রিপ্ট করার দরকার ছিল। টেক্সট ফাইল এনক্রিপ্ট করতে চাইলে আপনি এনক্রিপ্ট তো অন্যভাবে করতে পারেন। আর নর্মালি তো এই জিনিসটা আপনি ইউজার তো এমনিও দেখতে পারবে না, এই ফাইলটা রুট করা ছাড়া। ওই রুটটাই তো এক প্রকার এনক্রিপশন।
আর কেউ যদি রুট ভেঙে ফেলে সে তো ফাইল দেখতে পারবে। আমরা যে এক্সটার্নাল স্টোরেজ এক্সটার্নাল স্টোরেজে রাখলে ধরেন ফাইল কিন্তু রিড করা যায়। আপনি নর্মাল যে অ্যাপসগুলো ইউজ করেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সবগুলোর একটা ফোল্ডার তৈরি হয় না? আপনি ফাইল মেমোরিতে গেলে কিন্তু সবগুলো ফোল্ডার দেখা যায়। ফোল্ডার কিন্তু ফাইলও থাকে, ইমেজ ফাইল থাকে, আরও বিভিন্ন ডাটা ফাইল থাকে। তো ওই ফাইলগুলো যেহেতু আপনি ইউজ করতেছেন, ওগুলো এনক্রিপ্ট করে তো লাভ নাই, কারণ আমার ফাইল যেহেতু আমার তো বিভিন্ন সময় লাগতেই পারে। তো ডেভেলপার সাইড থেকে সে কেন এই ফাইলটা এনক্রিপ্ট করবে? আর আমার যদি এনক্রিপ্ট করার কোনো দরকার হয়, ওটা ইউজার সাইড থেকে আপনি অপশন দিতে পারেন যে আপনি এনক্রিপ্ট করেন যদি চান। এটা ইউজারের স্বাধীনতা। এখন আপনি তো ইউজারকে জোর করে এনক্রিপ্ট করাতে পারেন না। আপনার সার্ভার সাইডে যদি এনক্রিপ্ট করার দরকার হয়, আপনি সার্ভার সাইডে এনক্রিপ্ট করে রাখেন, ঠিক আছে। কিন্তু এখন যেহেতু আমার মোবাইলে আছে, ডাটাও আমার, সব কিছুই আমার, তো এনক্রিপ্ট করবো নাকি না করবো এটা ইউজারের স্বাধীনতা এখানে দিতে হবে। এনক্রিপ্ট করার মানে মেকানিজমটা এটা কোড করে আপনার করতে হবে, কি এনক্রিপ্ট করে তো সিম্পলি করা যায় না। কোনো লাইব্রেরি নাই এনক্রিপ্ট করার এখন লাইব্রেরি তো আছে অবশ্যই, কারণ এনক্রিপশন করার জন্য প্রচুর লাইব্রেরি অ্যাভেলেবল আছে, এটা আপনারা সার্চ দিয়ে দেখতে হবে আর কি। তো লাইব্রেরি খোঁজার জন্য সবচেয়ে এফেক্টিভ একটা সাইট আছে, যেটা হলো আপনার অ্যান্ড্রয়েড আর্সেনাল। এটা ইউজ করছেন কেউ? অ্যান্ড্রয়েড আর্সেনাল আপনি দেখবেন লাইব্রেরি ছড়াছড়ি, যত রকম অ্যান্ড্রয়েডের কাজ করা দরকার সব ধরনের বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের লাইব্রেরি এখানে দেওয়া আছে, মানে ওপেন সোর্স আর কি, সবাই এখানে কন্ট্রিবিউশন করে সব লাইব্রেরির জন্য। তো অ্যান্ড্রয়েড আর্সেনাল গেলে আপনি দেখবেন বিভিন্ন ধরনের লাইব্রেরি এখানে থাকে। যেমন আমরা যদি দেখি, এখানে অনেকগুলো আবার ওপেন সোর্স কোডও পাওয়া যায়, একদম পুরো অ্যাপ প্রজেক্ট রেডি করা সব। এই যে কোড যেগুলো পাওয়া যায় এগুলো হলো যে ব্যাটলফিল্ডে, এই যে অ্যাপ্লিকেশন এন্ড ডেমো প্রজেক্ট, বিভিন্ন স্যাম্পল অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে, খুব কম, বেশি থাকে না। সবচেয়ে বেশি হলো লাইব্রেরি আর কি। তো বিভিন্ন কাজের জন্য লাইব্রেরি এখানে দেওয়া থাকে, তো গ্রাফিক্স, অ্যানিমেশন, আরও বিভিন্ন কাজের জন্য সুন্দর সুন্দর। তো আপনার অনেক কোড, অনেক কিছু সে কমায় দেবে এইখান থেকে আমি একটা নামাইছিলাম প্রজেক্টকে রান করতে পারিনি। না, কারণ এখানে ধরুন প্রজেক্টগুলো তো অনেক ডিপেন্ডেন্সি থাকে না। ধরেন আপনার কি বলে, মার্শমেলের জন্য যদি কোনো কোড একদম শুধু মার্শমেলের জন্য ফিক্স করা থাকে, ওই কোড তো আপনার কিটক্যাট বা এর নিজের ভার্সনে চালাতে পারবেন না, কারণ ওই ভার্সনগুলোতে নাই। তো গুগলের স্যাম্পল কোড যেগুলো আছে, আপনারা যদি কোডগুলো একটু দেখেন, বেশিরভাগ কোডই কিন্তু লেটেস্ট ভার্সনের জন্য করা, লোয়াস্ট ভার্সনে কোড চলে না, কারণ ওরা বানাইছে ওই ইয়াগুলো দিয়ে, শুধু ওই মেথডগুলো ইউজ করে, লেটেস্ট এসডিকে যে কোডগুলো আসছে। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে এখন আপনার যে জিনিস করবেন, এই ফাইল সিস্টেমটাই আমি